নমস্কার বন্ধুরা, বুবাই ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি স্ল্যাব এবং বিম কাস্টিং প্রসেসের ব্যাপারে বলবো, যা যে কোনো নির্মাণ প্রকল্পে এই গুরুত্বপূর্ণ কাঠামোগত উপাদানগুলি তৈরি করার জন্য প্রয়োজনীয়। আপনি যদি একজন ছাত্র, আগ্রহী প্রকৌশলী বা নির্মাণ পেশাদার হন, তাহলে এই ভিডিওটি আপনাকে স্ল্যাব এবং বিম কাস্টিংয়ের পদ্ধতি এবং এর নির্মাণের স্থায়িত্ব ও শক্তিতে এর গুরুত্ব সম্পর্কে গভীরতর ধারণা দেবে। বিম এবং স্ল্যাব কাস্টিংয়ের আগে এবং পরে কী করা উচিত এবং কী করা উচিত নয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি সেই ব্যাপারে আপনাদেরকে আজকে জানাবো। প্রথমেই চলে আসবো কী করতে হবে সেই ব্যাপারে। ফার্স্টে আমাদেরকে সাইটের প্রিপারেশনটি নিয়ে নিতে হবে। সাইটটিকে যে কোনো আবর্জনা, মাটি এবং জলমুক্ত রাখতে হবে, যাতে কাস্টিংয়ের জন্য পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ থাকে। ফ্রেমওয়ার্কের আগে ফ্লোরের স্তরটি বা লেভেলটি ঠিকঠাক আছে কিনা তা আমাদেরকে দেখে নিতে হবে। 2. ফ্রেমওয়ার্কের ইন্সপেকশন। ফ্রেমওয়ার্কগুলোর স্ট্যাবিলিটি এবং অ্যালাইনমেন্টটি ইন্সপেকশন ঠিকঠাক করতে হবে। স্ট্যাবিলিটি এবং অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকলে সেটি কংক্রিটের ওজনকে ধারণ করতে সক্ষম হবে এবং সেটি নিরাপদ থাকবে। ফ্রেমওয়ার্কে কোনো রকম ফাঁকা বা ত্রুটি আছে কিনা সেটিকেও দেখে নিতে হবে, যাতে কংক্রিট লিক না হয়। 3. রেনফোর্সমেন্ট প্লেসমেন্ট। ছাদে এবং বিমে রেনফোর্সমেন্ট বারগুলো সঠিকভাবে প্লেসড করা আছে কিনা অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন স্পেসিফিকেশান, সেইটিকে আমাদেরকে দেখে নিতে হবে। রেনফোর্সমেন্ট বারগুলোর সঠিক স্পেসিং, ওভারল্যাপিং এবং পজিশনগুলো আমাদেরকে ভালোভাবে ভেরিফাইও করে নিতে হবে। রেনফোর্সমেন্ট বারগুলোর ওপর কোনো রকম ধুলো, তেল বা কোনো রকম নোংরা যেন না লেগে থাকে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। 4. কংক্রিট মিক্সিং। স্ল্যাব এবং বিম কাস্টিংয়ের জন্য আমাদেরকে সঠিক কংক্রিট মিক্সিং ব্যবহার করতে হবে অ্যাজ পার আইএস কোড। সাধারণত আমরা মিশ্রণ বলতে বিম এবং স্ল্যাবের ক্ষেত্রে M20 অথবা M25 কংক্রিট মিক্সিং আমরা ব্যবহার করে থাকি। M20-র জন্য 1:1.5:3 এবং M25-এর জন্য 1:1:2 গ্রেড মিক্সিং আমরা ব্যবহার করে থাকি। 5. ওয়েদার কন্ডিশন। কাস্টিংয়ের সময় আমাদেরকে অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত গরম আবহাওয়াকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, মানে অ্যাভয়েড করতে হবে। কারণ এই রকম অবস্থা কংক্রিট কাস্টিংয়ের জন্য সঠিক সময় নয়। যদি গরম আবহাওয়ার মধ্যে আমাদেরকে কাস্টিং করতেই হয়, তাহলে সঠিকভাবে ঠান্ডা করার জন্য তার জন্য সঠিক কুলিং পদ্ধতি বা ঠান্ডা জল আমাদেরকে মিশিয়ে ব্যবহার করতে হবে। 6. সেফটি প্রিকশনস। কাস্টিংয়ের সময় কাস্টিং কর্মীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে সুরক্ষিত গিয়ার পরিধান করতে হবে, যেমন হেলমেট, গ্লাভস, বুট, এবং নির্মাণ এলাকাতে নিরাপত্তা ব্যারিকেড রাখতে হবে এবং সতর্কীকরণ সাইন লাগাতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এইবার আমরা চলে আসব ডোন্টস এর পয়েন্টসগুলোতে, মানে বিম এবং স্ল্যাব কাস্টিংয়ের আগে তার ডোন্টস বা কী করব না সেই পয়েন্টসগুলোর ওপর। কখনোই ড্যামেজ বা অস্থিতিশীল ফ্রেমওয়ার্ক ব্যবহার করব না, কারণ এটি কংক্রিটের অ্যালাইনমেন্টে সমস্যা সৃষ্টি করতে পারে বা দুর্ঘটনা ঘটাতে পারে। রেনফোর্সমেন্ট বা রেবারগুলো অতিরিক্তভাবে বা ভুলভাবে যেন স্থাপন করা না থাকে। কাস্টিংয়ের আগে সাইট ভিজিটিং কখনোই এড়িয়ে চলা যাবে না। কখনো কোনো ত্রুটি যদি বাদ পড়ে, তা পরে বড় সমস্যার সৃষ্টি করতে পারে। এবার আমরা কথা বলবো বিম এবং স্ল্যাব কাস্টিংয়ের পরে কি করতে হবে এবং কি করতে হবে না। আফটার বিম অ্যান্ড স্ল্যাব কাস্টিং, ডুস অ্যান্ড ডোন্টস। কী করতে হবে তার প্রথম পয়েন্টটি হলো কংক্রিট কিউরিং। কাস্টিংয়ের পরপরই স্ল্যাব এবং বিমকে কিউরিং কম্পাউন্ড বা ভেজা বার লেপ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে কংক্রিট সঠিকভাবে সেট হতে এবং শক্তি অর্জন করতে পারে। কিউরিং অন্তত 7 দিন ধরে করতে হবে, সাধারণত শক্তির জন্য, এবং উচ্চ শক্তির কংক্রিটের জন্য আরও বেশি দিন করতে হবে। 2. ডিফেক্টস চেকস।
স্ল্যাব এবং বিমের পৃষ্ঠে ত্রুটি যেমন ফাটল, বায়ুর ফাঁকা স্থান বা অসমানতা সেগুলোকে দেখে নিতে হবে। কোনো সমস্যা থাকলে তা তৎক্ষণাৎ ঠিক করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। 3. প্রাইমারি লোড অ্যাভয়েডিং, মানে নতুন কাস্ট করা স্ল্যাবের উপরে বা বিমের উপরে যতক্ষণ না কংক্রিট পুরোপুরি শক্তি অর্জন করছে ততক্ষণ কোনো ভারী লোড রাখা যাবে না। কংক্রিটের সেটিং এবং কিউরিংকে আমাদেরকে অনুসরণ করতে হবে। কংক্রিট কিউরিং হয়ে যাওয়ার পর আমাদেরকে ফ্রেমওয়ার্কটি সঠিকভাবে এবং খুব সাবধানভাবে সরাতে হবে যাতে তাজা কংক্রিট কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ফ্রেমওয়ার্ক সরানোর পর স্ল্যাব এবং বিমে কোনো ধরনের ফাটল বা কোনো সমস্যা আছে কিনা সেটিকে পরীক্ষা করে নিতে হবে। এরপর চলে আসবো কি করবেন না। কংক্রিট কিউরিং হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কোনোরকম ভারী লোড আমরা সেইখানে দেব না, কারণ এটি ফাটল বা ধ্বংস হতে পারে। কংক্রিট কিউরিং আমরা খুব তাড়াতাড়ি করব না, সঠিক কিউরিং না হলে কংক্রিট দুর্বল হয়ে যেতে পারে এবং কাঠামোর শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। 3. কখনোই ফ্রেমওয়ার্কগুলোকে আমরা তাড়াতাড়ি সরাবো না। যদি কংক্রিট যথেষ্ট শক্তি অর্জন করতে না পারে তবে ফ্রেমওয়ার্ক সরালে কাঠামো হারিয়ে যেতে পারে। কাস্টিংয়ের সময় ভাইব্রেটর মেশিন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এই ভাইব্রেটর মেশিন খুবই উপযোগী একটি মেশিন। ভাইব্রেটর মেশিন ছাড়া কংক্রিট কাস্টিং একদমই করা উচিত নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে এর পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।